আলোচনা শুরু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। স্যার। তো ধন্যবাদ ডাক্তার বিজয় চন্দ্র দে, ধন্যবাদ জানাই উপস্থিত সকল বন্ধুদের। আপনারা সবাই একটু মিউট করে রাখবেন, তাহলে সুবিধা হবে। তো আমরা আমার একটি বই পাঞ্জাবি আমি শেষ করেছি, বইটির নাম হচ্ছে হোমিওপ্যাথিক শিক্ষানবিশ বেসিক টু অ্যাডভান্স। এই বইয়ের থেকে আমি ধারাবাহিকভাবে আলাপ করছি বোধহয় 10-11টি ক্লাস, হতে পারো, আমার ঠিক মনে নেই। ডাক্তার বিনয়, আপনি একটু মিউট করুন প্লিজ। বিনয় মিউট করুন। আমি ভিন্ন ভিন্ন ভাবে মায়াজম নিয়ে 4টি ক্লাস আমি করেছি। আসলে মায়াজম একটা ব্যাপক জায়গা, তো একেবারে বিশাল ধারণা দেওয়া সম্ভব না। আমি আমার বইয়ে মায়াজম নিয়ে যেটুকু আলোকপাত করার চেষ্টা করেছি সেটি সম্পর্কে যদি কেউ ধারণা রাখে এবং একটু পাশাপাশি মায়াজমকে আরেকটু চর্চা করেন, তাহলে আমাদের চিকিৎসা পেশায়, আমাদের হোমিওপ্যাথি পেশায় অনেকটাই ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের সমাজে হোমিও সমাজে একটু আগে একটা কথা বললেন, এই সত্য, শ্রোতার অভাব। ডাক্তার বলবো অভাব নেই, কিন্তু প্রকৃত চিকিৎসকের অভাব অনেক বেশি সমাজ। আমাদের হোমিও সমাজের এখন খুব ক্রান্তিকাল চলছে, অরাজক পরিবেশ পরিস্থিতি, হোমিওপ্যাথি একেবারে খুব খারাপ অবস্থায় চলছে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে উত্তরণের পথ কি সেটাও জানি না। যাই হোক, আমরা কিছু কথা শুনি। আমাকে খুব ভালোবাসে, আমার একটা রোগী ছিল, এখন প্র্যাকটিস করে শরীফুল ইসলাম। সে আমাকে একদিন বলতেছিল, স্যার একটু মায়ের জন্য কিছু বলতে পারেন? সেটা এমএ পাস, অনেক ব্রিলিয়ান্ট। আমি বললাম ইংলিশ অনার্স মাস্টার্স। আমি বললাম সমস্যা কোথায় তোমার? বলছি করো না। আচ্ছা পড়ি তো, কিন্তু আমি মায়াজমের জন্য 25,000 টাকা দিয়ে 1 বছর মায়াজম শিখছি, প্রতি মাসে 2,000 টাকা দিয়ে কোন এক ডাক্তারের কাছে। কিন্তু স্যার আমি কিছুই বুঝিনি মায়াজম। এই 1 বছর আমার ধরে গেছে, প্রতি শুক্রবার দিন যেতাম, 3 ঘন্টার ক্লাস করতাম অফলাইনে সরাসরি। আমরা 11.5 জনে শিখতাম, টাকা দিতাম 22,000। স্যার কিছুই শিখতে পারি নাই, কিছু বুঝি না স্যার। তার কথার পর থেকেই মূলত আমি মায়াজম নিয়ে একটু কথাবার্তা বলছি। আমাদের এই যে 1 বছর যাবত আমি তো অনলাইনে খুব অপরিচিত মানুষ, আমাকে অনলাইনে কেউ চিনি না, আর আমিও কাউকে আমাকে প্রকাশ করার চেষ্টাও করি না, আমার সেই জ্ঞানও নাই মূলত। তো আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করেছি। আমি আপনারা খেয়াল করে লক্ষ্য করবেন যারা শুনছেন আগের আলোচনা গুলো, আমি গতানুগতিক একটা মায়াজম সম্পর্কে আমার ধারণা নেই, সেটি আমি প্রথমে আলোচনা করেছি। এবং আমার বই
যেভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি আমি সেভাবে আলোচনা করেছি, তারা শুনেছেন, তারা অবশ্যই লক্ষ্য করছেন যে আমি বলেছি যে এখন আমার বই আমি যেভাবে সাজিয়েছি সেভাবে। আজকে আলোচনায় আমি প্রথমে গতানুগতিক আমরা যেভাবে শিখে আসছি মা আজম সেভাবে, এরপরে আমার বই আমি যেভাবে সাজিয়েছি সেভাবে, এই দুটির সংমিশ্রণে আমি আমার বইকে সাজিয়েছি কম্পারেটিভ আলোচনায়। আমরা এবারে যাব আমার বইয়ের যেমন সাজি সেভাবে নয়, গতানুগতিক ভাবে আমরা যেভাবে মা আজম একটু সংক্ষেপে চিনতে পারি সেভাবে কম্পারেটিভ আলোচনা করছি। কারো প্রশ্ন থাকলে, আমার গলাটা একটু ভাঙা আছে, একটু বেশি দিয়েছিলাম পরশু দিন রাতে, যে কারণে আমার ঠান্ডা হালকা লেগে গেছে, কথা বলতে কষ্ট হয়। তারপরেও আমার স্বরও ভালো না, কণ্ঠস্বরও ভালো না, আপনারা একটু কষ্ট করে শুনবেন। চারটি মায়াজম আমরা বলি, মূলত তিনটি মায়াজম, এবং বর্তমান সময়ে টিউবারকুলাকে আমরা ডায়াবেটিস বলি। এটি আসলে দুটি মৌলিক মায়াজমের সংমিশ্রণ। এখানে আমরা থেকে অনেকে এখনো মায়াজম হিসেবে দেখেন, অনেকে ডায়াবেটিস হিসেবে স্বীকার করেনি, সে ব্যাখ্যা আমি আগের দিন দিয়েছি, সেখানে আমি যাব না। কিন্তু এটি মূলত অধিকাংশ ডাক্তারদের মতে, মনীষীদের মতে টিউবারকুলার একটি ডায়াবেটিস, একটি অবস্থা প্রাপ্ত দুটি মায়াজমের একটি ভিন্ন রূপ মাত্র। যাই হোক, আমরা প্রথমে দেখি এই যে তিনটি মায়াজম, একটি ডায়াবেটিস বা চারটি মায়াজম যাই বলি না কেন আমরা, এর মূল কথা কি? সূরার মূল কথা হচ্ছে, আমরা বলছিলাম ইরিটেশন, আর হচ্ছে ল্যাক, হাইপো আর স্ক্যান্টি, অর্থাৎ সব কিছুতেই তার একটা অভাব, সব কিছুতেই তার একটা ঘাটতি, আর একটা হচ্ছে ইরিটেশন, এই যে একটা জ্বালা, উপদ্রব। আমরা এটাকে বলছিলাম ইরিটেশনকে স্পাইসিং দ্বারা, অর্থাৎ চুলকানি দ্বারা। যেখানে আমরা চুলকানি দেখি, ইরিটেশনটা দুই ভাবে ঘটে। আমরা বলছিলাম ইরিটেশনটা হয় মেন্টালি হয়, তার চঞ্চলতা থাকতে পারে, অশান্তি থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমরা সেই ব্যাখ্যায় যাব না, আগের দিন আমি আলোচনা করেছিলাম ব্যাখ্যা দিয়েই। আমরা শুধু জানলাম সবার মূল কথা হচ্ছে ইরিটেশন এবং ল্যাক, হাইপো, স্ক্যান্টি। আমরা বলি একটা ঘাটতি, একটা অভাব, একটা অনুপস্থিতি। যেখানে আমরা দেখবো কম, যদি কম, সেখানেই সূরা মায়াজম আছে, আমরা নিশ্চিত হব। যেখানেই দেখবো জ্বালা আছে, ইরিটেশন, অশান্তি আছে, শান্তি নেই, আপনারা পরে গুলো বুঝতে পারবেন আলোচনা শেষে গিয়ে আমরা এটা দেখাবো পরিষ্কার করে। তাহলে আমরা সবাই দেখলাম দুটি কথা, ইরিটেশন আর হাইপো আর ল্যাক, কমতি, অভাব, ঘাটতি, সূরা। সাইকোটিক আমি বলছিলাম ইনকার্নেশন এবং এক্সেস গ্রোথ বা হাইপার। ওইখানে হাইপো ছড়ায়, এখানে হাইপার, একটা বৃদ্ধি, অতিবৃদ্ধি, সব জায়গাতেই। মানসিক অবস্থা তো তাই, মেন্টালিও তার সেটা হতে পারে, ফিজিক্যালিও হতে পারে। একটা ইনকার্নেশন, একটা এক্সেস গ্রোথ, যেখানেই দেখবো একটা অতিরিক্ত গ্রোথ, যেখানেই দেখবো একটা সমন্বয়হীনতা, যেখানেই দেখবো একটা হাইপার কন্ডিশন, সেই জায়গাটাই হলো সাইকোসিসের মূল কথাটা বলছি। সিফিলিসের মূল কথা আমি বলছিলাম ডিস্ট্রাকটিভ এন্ড ডিজেনারেশন, এই যে তার ধ্বংসাত্মক এবং তার অধঃপতন। সিফিলিস মায়াজমে দেখবো লোকটি ভালো ছিল, ছাত্রটি ভালো ছিল, কিন্তু দিন দিন তার অবনতি হচ্ছে। এখন বাবা মা কথা শোনে না, এখন সে নেশাগ্রস্ত,
এখন সে জীবনে মায়া করে না। সে অনেক ভালো সুযোগ ছিল, দিন দিন তার অবনতি হচ্ছে। একটি বাচ্চা ভালো লেখাপড়া করতেছিল, কিন্তু এখন সে পারছে না ক্লাসে। বাবা মা মার খায়, স্যারদের মার খায়, বকুনি খায়, তারপরেও সে পারে না। এই যে 2 বছর আগেও ভালো ছিল, এখন সে পারছে না। এই যে তার একটি ডিস্ট্রাকটিভ কন্ডিশনে তার শরীরটাও ভেঙে যাচ্ছে। এই ডিস্ট্রাকটিভ কন্ডিশন একটা অধপতন ঘটে না। এটা হলো সিভিলিটির মূল কথা। আর টিউবওয়েলের মূল কথা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন। সব জায়গাতেই তার একটা অতৃপ্তি, কোথায় শান্তি পায় না। সেখানে একাধিক চাকরি শান্তি পায় না, একাধিক বিয়ে করে শান্তি পায় না, খাবারে শান্তি পায় না, পোশাক পরে শান্তি পায় না, কোথাও তার তৃপ্তি নেই। ব্যাখ্যা আপনারা প্র্যাকটিক্যাল শুনেছেন, তারা অবশ্যই সেটি বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে দেখালাম মূল কথাটা হচ্ছে সোরাকে ইরিটেশন আর হাইপো আর ল্যাক, সাইকোটিকে ইনকোঅর্ডিনেশন সমন্বয়হীনতা এবং এক্সেস গ্রোথ, এটা অতিবৃদ্ধি, সিভিলিসে ডিস্ট্রাকশন এবং ডিজেনারেশন, আর টিউবারকুলারে অতৃপ্তি বোধ, কোথাও তার শান্তি নেই। সোরা যেহেতু আছে, সিফিলিস আছে, সংমিশ্রণে টিউবারকুলার, সেখানে তার অতৃপ্তি বোধ, খাওয়ায় শান্তি পায় না, রান্নাঘরে শান্তি পায় না, তার কোথাও শান্তি নেই। শান্তি নেই মানে সে তৃপ্তি বোধ করে না। বাচ্চা নতুন নতুন পোশাক চাচ্ছে, খেলনা ফেলে দিচ্ছে, এটা হবে না, নতুন খেলনা দাও। মানুষটি খুব ঘুরে বেড়াচ্ছে, আজকে এখানে কালকে সেখানে। এই ব্যাখ্যা আমি আলোচনা করেছিলাম, এই হলো মূল কথা। এবারে আমি যাই 2 নম্বরে। চেম্বারে বসে রোগী আচরণ করে কেমন, যেহেতু আমরা ডাক্তারি করি সবাই। ছোড়া রোগীরা খুব লাজুক দেখায় প্রথম দিকে, পরে সে মিশে যায়। আমরা বাচ্চাদের ক্ষেত্রেও দেখি, বাচ্চাটা খুব চঞ্চল, কিন্তু প্রথম অবস্থায় প্রথম সাক্ষাতে নিউ কামার যদি কেউ হয়, তাহলে সেখানে সে ইতস্ত বোধ করে, কিন্তু পরে অ্যাডজাস্ট হয়ে যায়। ছোড়া রোগীরা বক বক করে, নিজেকে পণ্ডিত ভাবে, এদের পোশাক পরিচ্ছদ কিছুটা নোংরা কাছে হতে পারে, আমরা চেম্বারে দেখি। সাইকোটিকের রোগীরা সন্দেহবাদী খায়, সাইকোসিস মায়াজমের রোগীরা শর্ত জুড়ে কথা বলে, ডাক্তারবাবু আপনার কাছে আসছি, আপনি আমার এই রোগ আগে কখনো দেখছেন, আপনি ভালো করতে পারবেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এরা সবসময় ডাক্তারকে জেরা করে এবং এরা ডাক্তার বদল করে। ডাক্তারের প্রতি আস্থাহীনতা কম, বিশ্বাস কম থাকে। সিকিউরিটি রোগীরা আপনার চেম্বারে আসবে, ওদের অভিযোগ নেই, এক কোনায় বসে থাকবে, সবার শেষে আপনাকে দেখানোর চেষ্টা করবে। আপনি যখন ডাকবেন তখন, আপনি কে? স্যার আমি আপনার রোগী। স্যার আপনি দেখেন সবাইকে, আমি আছি স্যার, সমস্যা নেই। এরা অনেক সময় অবৈধতা দেখায়, একরোখা হয় এবং নিস্তেজ ভাব থাকে, হতাশ, তাদের হতাশা দেখা যায়। আর টিউবারকুলোসিসের মানুষগুলো এক জায়গায় স্থির থাকে না, চেম্বারে আসতে ঘুরে বেড়ায়, খুব অধৈর্য হয়ে পড়ে, বারবার ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আর কত সময় লাগবে। এরা সবার সঙ্গে মেশে, কেমন কি চেম্বারে, ডাক্তারবাবু আপনার সমস্যা হলে আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু আমাদের তাড়াতাড়ি দেবেন। তখন চেম্বারে অপেক্ষা করে, তখন সোয়া রোগীরা লাজুক মনে হলো তারা কথা বলতে চায়। সাইকোটিক রোগীরা কিছুটা বাসাল হয়, তারা অন্য রোগীদের সঙ্গে কথা বলে এবং আপনি যে আসছেন এখানে ওদিন দেখান ডাক্তার, ডাক্তার কেমন, ভালো মন্দ, কারণ তার মধ্যে একটা সন্দেহ থাকে সবসময়। এই কারণে তার মধ্যে একটা কৌতূহল থাকে, সে খোঁজ খবর নেয়, ডাক্তারের খোঁজ খবর নেয়,
ডাক্তার কেমন সেটি খোঁজ খবর নাই, রোগীরা কেমন আরোগ্য লাভ করছে সেভাবে তারা জানার চেষ্টা করে। সিফিলিসের রোগীরা অন্যের চোখের দিকে তাকায় না, এর উপস্থিতিতে অন্যরাও বিষণ্ণ বোধ করে। সে চুপচাপ থাকে, চেম্বারে থাকা অবস্থায় কোনো অভিযোগ, কোনো তাড়াহুড়া কিছুই করে না। টিউবারকুলার রোগীরা খুব অধৈর্য হয়ে পড়ে, তারা বারবার ডাক্তারকে জিজ্ঞেস ডাক্তার আর কত সময় লাগে, একজন রোগীদের এত সময় লাগে? চেম্বার অবস্থানকালীন। এবারে আসেন সূরার মূল অনুভূতিটা কি? সংগ্রাম এবং আশা। রোগটি ভয়ের, কারণ এদের মধ্যে থাকে ওই যে বলছে অশান্তি, অ্যাংজাইটি থাকে প্রচুর প্রবল ভাবে, আর রোগ নিয়ে খুব দুশ্চিন্তায় সে ভোগে, উৎকণ্ঠায় ভোগে। রোগটি ভয়ের, সে ভাবে কিন্তু চেষ্টা করলে আমি ঠিক হয়ে যাবো, তারা সবসময় হোপফুল থাকে। সবার রোগীরা সবসময় হোপফুল রিকভারি আপ থাকে সবসময়। কিন্তু সাইকোটিকের রোগীরা ছন্দ থাকে যেহেতু, তারা রোগ সারবে না, তবে এই রোগ নিয়েই বাঁচতে হবে, রোগটি গোপন রাখতে হবে। স্ত্রী বলে তুমি ডাক্তার দেখাই যাও, তোমার তো অনেক সমস্যা। আরে না না, আমার কি সমস্যা, সমস্যা নেই, চলবে। সিফিলিসের রোগীরা অনুভূতি এরকম, আমার এই রোগ আর সারবে না, আমার যে রোগ এটা আমি নিশ্চিত মরে যাবো, চিকিৎসা করে কোনো লাভ নেই। এরা হয় মরো নয় ধ্বংস হোক, এরকম মধ্যে থাকে। আর টিউবারকুলার রোগীদের মধ্যে এই মূল অনুভূতিতে এরা সবসময় তাড়াহুড়া করে, এরা মনে করে সময় শেষ হয়ে আছে, একটা দম বন্ধ ভাব তাদের মধ্যে মনে হয়, তারা দ্রুত যেতে চায়, দ্রুত পলায়ন করতে চায়, তাড়াতাড়ি কিছু করতে চায়। মানসিকতা ক্ষেত্রে আমরা দেখি সূরার রোগীদের এরা খুব চঞ্চল, এরা অহংকারী, এদের স্মৃতিশক্তি দুর্বল থাকে, দুঃখ পেলে এরা কাঁদে, আপনজনদের কাছে কথা বলে এরা মনকে হালকা করে। সাইকোসিসের মানুষগুলো এরা সন্দেহ প্রবণ থাকে, স্মৃতিশক্তি খুব তীব্র থাকে, এরা শোকে অদ্ভুত আচরণ করে, তখন শোক তারপর সে গান গায়, নাচতে আনন্দ করে। সিফিলিটিকের রোগীরা এরা কিছুটা বোকা গোছের হয়, অনেক সময় নিষ্ঠুর হয়, অতীত মনে থাকে কিন্তু বর্তমানকে তারা ভুলে যায়। অতীত মনে থাকা অবস্থায় অতীত ফেলে দিতে পারে না সহজে। এরা আত্মঘাতী, শোক দুঃখ পেয়ে নিজেকে ধ্বংস করে ফেলতে পারে। টিউবারকুলারে পরিবর্তনশীল, এরা ভব ঘুরে সব কিছুতেই তাদের অতৃপ্ত থাকে, দুঃখ বোধ থাকে এবং পরিবর্তনশীল। তাদের দুঃখের ব্যবস্থাটা সেটাও পরিবর্তনশীল, আজকে এখন আছে একটু পরে নেই, এরা সবসময় চেঞ্জেবল মুডে থাকে। এবার আমরা দেখি সূরার মুখমণ্ডল একটু দেখি। সূরার মুখমণ্ডল থাকে শুষ্ক, রক্তিম, নিস্তেজ, লালচে এবং সহজেই উত্তপ্ত হয়ে ওঠে মুখমণ্ডল। তাদের মুখমণ্ডলে উৎকণ্ঠার শব্দ। ডাক্তার আমাদের তো ভালো হবে তো, আপনি কি বলেন? মনে হয়, আমার মনে হয় আমি ভালো হবো, আপনার কাছে আসছি, আপনি দেখলে আমি নিশ্চিত ভালো হবো। সাইকোটিকের রোগীর নাক মুখ থাকে খোলা খোলা, ঠোঁট জিহ্বা ফাটা থাকতে পারে, মুখের থেকে তাদের পচা বা আসতে গন্ধ আসতে পারে, কথা বলার সময় আপনি বিরক্ত বোধ করতে পারেন।
সিফিলিটিকে রোগীর মুখমণ্ড থাকতে হবে গোলাকার, গোলাকৃতি, ধূসর, চর্বি মাখানো, ঠোঁট গভীর ভাবে ফাটে, সাইকোটিকে ফাটে হালকা, সিফিলিটিকে ফাটে গভীর ক্ষত তৈরি হয়, কারণ সিফিলিটিক রোগীদের ক্ষত তৈরি হওয়ার প্রবণতা থাকে। আর টিউবারকুলার নির্দিষ্ট সীমাবদ্ধ স্থানে মুখমণ্ডলে লাল লাল দাগ দেখা যায়, চলাফেরা এবং তুলনামূলক জীবন জীবিকা, মানে জীবনকালীন তাদের আয়ুষ্কাল কেমন আমরা দেখি। ছোড়া রোগীদের শরীরের ভয়ে এরা ধীরে হাঁটে অথবা জোরে দৌড়ায়। সারা জীবন এই মানুষটি একটা দিনও সুস্থ সে আসে এটা অভিযোগ করে না, অসুস্থ, তার কোনো না কোনো সমস্যা থাকেই, তবু সে দীর্ঘ বয়স পায়। এরা অসুস্থ কিন্তু এরা মৃত্যুবরণ করে না, ভোগে। অভিযোগ করে আমি আসলে অসুস্থ, এই ডাক্তার সে ডাক্তার, ওষুধ পত্র, কিন্তু সেই মানুষটি দীর্ঘ আয়ু পায়। সাইকোসিসের রোগীরা এক্সেস, তাদের অতিরিক্ত এক্সেস গ্রোথ থাকে, এক্সেস কিছুর কারণে এরা অকালে মৃত্যুবরণ করে। সিফিলিসের রোগীরা ধ্বংসাত্মক, একটি ছেলে মাদকাসক্ত, একটি ছেলে খুব খারাপ পথে বিচরণ করছে, সে মৃত্যু কথা ভাবে না এবং সে অকালেই অল্প বয়সেই মারা যায়। বিশেষ করে ছোড়া দীর্ঘায়ু পায় রোগ ভোগের পরেও, সাইকোটিক অতিরিক্ত কিছুর ফলে, এক্সেস গ্রোথ মেন্টালি এবং ফিজিক্যালি ইনকন্ডিশনের কারণে তারাও খুব বেশি আয়ু পায় না অনেক ক্ষেত্রে, কিন্তু সিফিলিস আরো কম আয়ু পায়। টিউবারকুলার এরা উদ্দেশ্যহীন ভাবে হাঁটে, এদেরকে বলা হয় বিশ্ব নাগরিক, কসমোপলিটন ম্যান বলা হয়। এরা আজকে এখানে আসছে, কাল সেখানে, সবসময় এরা থেকে অসন্তুষ্ট, এদের উদ্দেশ্যহীন ভাবে চলাফেরা। আসছে বাড়ি থেকে ডাক্তারের কাছে, এখান থেকে এক বন্ধু তাকে বলছে দোস্ত একটু যাওয়া লাগে মেয়ে দেখতে, সে চলে গেছে, 3 দিন 1 সপ্তাহ দিয়ে হয়ে গেছে, উদ্দেশ্য নেই যাদের। এবার আমরা দেখি ক্ষুধা ও পছন্দ। ছোড়া রোগীদের প্রচন্ড ক্ষুধা থাকে, খাওয়ার পরও তারা বলে পেটটা মনে হয় খালি খেলে, একটা এমপ্টিনেস ফিলিং থাকে। ভাজা পোড়া, মিষ্টি, গরম খাবার তাদের পছন্দ। দুধে তাদের কিছুটা অনীহা থাকে, আকর্ষণ থাকে। সাইকোটিক রোগীদের ক্ষুধা স্বাভাবিক, লবণ, চর্বি, বিয়ার জাতীয় খাবার তাদের পছন্দ। ঠান্ডা খাবার সাইকোটিক রোগীরা বেশি পছন্দ করে। মশলায় তাদের সমস্যা হয়। সিফিলিটিক রোগীরা ক্ষুধার অভাব, যে ছেলেটিকে ঘুম থেকে ডেকে উঠাতে হয়, যে ছেলেটি কথা শোনে না, যাকে অনেক সাহায্য করে খাওয়াতে হয়, সেই বাচ্চাটি অবশ্যই এরা অলস হয়, এরা তাদেরকে জোর করে খাওয়াতে হয়। বয়স্ক মানুষের ক্ষেত্রেও খাবার নিয়ে তাকে সাহায্য করতে হয়, অনেক সাথে সাথে খাওয়াতে হয়। এরা আলু, মাংস, হালকা গরম খাবার পছন্দ করে। আর টিউবারকুলার এরা পরিবর্তনশীল, যে খাবার খেলে ক্ষতি হয় সেটি তাদের বেশি পছন্দ। গরুর মাংসে, দুধে এদের একটু অনীহা থাকে, ঘৃণা থাকে, কিন্তু এরা নিত্য নতুন খাবার খেতে চায়, একই তরকারি রান্না হলে 2 বার সেটা খেতে চায় না, তাদের মধ্যে পরিবর্তনশীল মনোভাব আছে। এবার দেখি ব্যথার অবস্থা। ছোড়া রোগীদের স্নায়বিক কাল শীতে ব্যথা, ছোড়ার ব্যথা
সবসময় নাড়াচাড়ায় বাড়ে, বিশ্রামে, গরমে এবং খাওয়ার পরে ছোড়ার ব্যথা উপশম। সাইকোসিসের ব্যথা সুচ ফোটানো, সঞ্চারণশীল ও জয়েন্টে ব্যথা থাকে। আমরা প্রায় সাইকোটিক দেখেছি জয়েন্ট গুলা স্ফীতি হয়, সিউলিং হয়, সেটা সাইকোটিকের কারণ। সাইকোটিকের ব্যথা ঠান্ডায় বাড়ে, নড়াচড়া এবং চাপে কম। সিফিলিটিকের ব্যথা, তারা অভিযোগ করে ডাক্তারবাবু আমার ব্যথাটা হাড়ের ভিতর, মনে হয় কি হাড়টা ফেটে যাবে। তারা অভিযোগ করে তাদের ব্যথা সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত বেশি হয়। এরা ব্যথার সঙ্গে ঘামে, শরীরে ঘাম থাকে। আর টিউবারকুলারে ক্লান্তিকর ব্যথা, পরিবর্তনশীল ব্যথা, বিরামহীন ব্যথা, রাতে বাড়ে, সূর্যের আলোতে উপশম হয় এবং দিনের বেলা সে শক্তি ভালো পায়। এবারে দেখি ছোঁয়া সাধারণ প্রকৃতি কি। ছোঁয়ায় আকারগত কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তন্তুগত পরিবর্তন ঘটেনি। চুলকে যখন দেখা যায় যে তার কোন আকার পরিবর্তন করতে পারে না, শুধু জ্বালা, চুলকানি, প্রদাহ থাকে, এটা থাকে ফাংশনাল। সাইকোটিকে যেহেতু এক্সেস গ্রোথ থাকে, সাইকোসিসের আকারগত পরিবর্তন হয়, যেমন টিউমার, ফোলা। সিভিলিটিকে ধ্বংসাত্মক, আমরা ডিস্ট্রাকটিভ এন্ড ডিজেনারেশন, সেখানে ধ্বংসাত্মক পচন, আলসার, পৌষ তৈরি হয়। টিউবারকুলারে শারীরিক এবং মানসিক উভয় অবস্থায় সদা পরিবর্তনশীল থাকে, একভাবে থাকে না। আসলের ক্ষেত্রে চামড়ার রঙের মতো নরম, চাপ দিলে দেবে যায়, এরকম আসিল ছোঁয়ায় দেখা যায়। ছোট ছোট আসিল নরম, চামড়ার রঙের রং। এটি শরীর উঁচু, শক্ত আসিল। আমরা যখন দেখবো তখন আমরা বুঝতে পারবো বাদামি রঙের আসিল, আমরা বুঝতে পারবো একটি সাইকোটিক। সিভিলিটিকে প্ল্যান্টার বা রোপণকৃত আসিল, অর্থাৎ চামড়ার নিচে থাকে, চামড়া একটু নিয়ে একটু গতি করছে। টিউবারকুলারে যেসব আসিল থেকে রক্তক্ষরণ হয়, সেই জায়গাটি অবশ্যই টিউবারকুলার। এবার দেখি যৌনতা। ছোঁয়ার রোগীদের যৌন অঙ্গের দুর্বলতা থাকে, সাইকোটিকের রোগীদের এক্সেস থাকে, হাইপার থাকে, তাদের সেক্সটাও থাকে, অতিরিক্ত যৌনাঙ্গ থাকে। সিফিলিসের পারভার্টেড থাকে, অর্থাৎ জনকাঙ্ক্ষা থাকে, বিকৃত জনকাঙ্ক্ষা। টিউবারকুলারে জনকাঙ্ক্ষা পরিবর্তনশীল, এদের সবকিছুই পরিবর্তনশীল। এই হলো ছোঁয়ার একটা চিত্র। এবারে আমি আমার বইয়ে থেকে একটু আলোচনা করি। একটি মাহাজনের তুলনামূলক আলোচনায় আমি বইয়ে যেভাবে সাজিয়েছি, আগে আলোচনার সঙ্গে আলোচনা মিলে আছে, আপনারা দেখবেন ভালো লাগবে এই জায়গাটা। ছোঁয়ার মূল অনুভূতি হচ্ছে অভাব, জ্বালা এবং ক্রিয়াগত গোলযোগ, ফাংশনাল ডিসঅর্ডার। যেখানে দেখবো আমরা ল্যাক, যেখানে দেখবো জ্বালা, স্টিং,
যেখানে দেখবো চুলকানি, সেটি হচ্ছে ছোড়ার মূল জায়গা। যেখানে দেখবো অতিরিক্ত বৃদ্ধি, যেখানে দেখবো সমন্বয়হীনতার অভাব, সেখানে আমরা ভাববো একটি বাচ্চা, স্যার এই বাচ্চাটি কি বলবো, স্ত্রী পাখা, বড়দের মতো বুদ্ধি, কথা বলে একবার পড়লে স্যার মুখস্থ হয়ে যায়। এই জায়গাটা আমরা যখন দেখবো, যেখানে দেখবো হাইপার, সেটি সেখানেই থাকবে, সে কথা ভাববো। যেখানে দেখবো পচন, ক্ষয়, বিকৃতি, সেটা সিভিলিস মূল কথা। যেখানে দেখবো পরিবর্তনশীলতা, দ্রুততা, সেখানেই আমরা দেখবো এবং দেখবো অতৃপ্তিবোধ, সেখানেই টিউবারকুলার ডায়াগনোসিস। মানসিক অবস্থার কথা আমি লিখছি, যেখানে দেখবো চঞ্চল, উদ্বেগ প্রবণ, হয়তুক ভয়, মৃত্যু, ভবিষ্যৎ চিন্তা, বাসাল, দার্শনিক এবং আশাবাদী, সেখানেই দেখবো আমরা ছোড়াকে ভাববো। যেখানেই দেখবো সন্দেহবাদী, গোপন প্রিয়, কথা বলতে গেলে শব্দ ভুলে যায়, হিংসুটে, একরোখা, জেরা প্রবণ, জেরা করে বেশি, সেই জায়গাটাই মানসিক অবস্থায় আমরা সাইকোটিককে ধরে নেব। যেখানে দেখবো হতাশা, চরম হতাশা, আত্মঘাতী প্রবণতা, বিষণ্ণ, নিষ্ঠুর, জড়বুদ্ধি এবং অনুভূতিহীন, সেখানে আমরা সিরিয়াসভাবে ভাববো। যেখানে দেখবো পরিবর্তন প্রিয়, রোমান পিপাসু, জীবন অসন্তুষ্ট, রোমান্টিক এবং রাগী, সেখানেই আমরা টিউবারকুলার ডায়াগনোসিস কথা ভাববো। শারীরিক লক্ষণে যেখানে দেখবো চামড়ায় শুষ্কতা, চুলকানি, চুলকালে আরাম পায়, পরে জ্বালা, কোন আকারগত পরিবর্তন হয় না, সেখানে আমরা ছোঁয়ার কথা ভাববো। যেখানে দেখবো অঙ্গাশয় বৃদ্ধি, আসিল, টিউমার, মেদ, ভুঁড়ি, এখানে হাইপার থাকবে, বাত ও জয়েন্টে ফোলা, ব্যথা, সেখানে আমরা অবশ্যই সাইকোটিকের কথা ভাববো। যেখানে দেখবো ঘা সহজে শুকায় না, গভীর আলসার, হাড়ের ক্ষয়, হাড়ের ভিতরে ব্যথানুভূতি, দাঁতের বিকৃতি, অকাল বার্ধক্যতা, সেখানে আমরা সিকিউরিটি ভাববো। যেখানেই দেখবো জীর্ণশীর্ণ শরীর, প্রচুর খাওয়া সত্ত্বেও শরীর শুকিয়ে যাচ্ছে, মুখটা সরু, দ্রুত ঠান্ডা লাগার প্রবণতা, সেখানে আমরা টিউবারকুলার ডায়াগনোসিস কথা ভাববো। যেখানেই দেখবো স্রাব এবং গন্ধের ক্ষেত্রে, যেখানে দেখবো পাতলা স্রাব, সাধারণত খুব বেশি দুর্গন্ধ থাকে না। সাইকোসিসে এবং এই যে ছোঁয়ার পাতলা স্রাব, দুর্গন্ধ কম, দুপুরে দিনে খালি পেটে, শীতে, অমাবস্যা, পূর্ণিমা, এদের বৃদ্ধি হয় স্রাবগুলো। সাইকোসিসের ঘন, আঠালো, হলদেটে পুষ স্রাব, মাছ ধোয়া পানির মতো আসছে, গন্ধ আসছে। বর্ষাকালে মেঘলা স্যাঁতস্যাঁতে দিনে ও বিশ্রামে বাড়ে এদের স্রাবের ইটা। সিফিলিসে দুর্গন্ধযুক্ত স্রাব হয়, পুষ রক্ত মিশ্রিত স্রাব থাকে, পচা মাংসের মতো চরম দুর্গন্ধযুক্ত স্রাব হয়। এদের স্রাব বাড়ে রাতে, চরম গরমে এবং পা ঠান্ডা। টিউবারকুলারের স্রাব যেমন ঘামের প্রবণতা বেশি, বিশেষ করে রাতে মাথা ও ঘাড় ঘামে। টিউবারকুলারের স্রাব বাড়ে, বদ্ধ করে, ভোরে, স্যাঁতস্যাঁতে বা ঠান্ডা এবং বিশ্রামে। কমে কিসে? এই বৃদ্ধিটা কিন্তু সব ক্ষেত্রেই হয়, আমি বলছি, স্রাবের ক্ষেত্রে হয় না এটা বললে ভুল হবে, সব ক্ষেত্রে হয়। কমে কিসে? ছোড়ায় কমে
গরমে শুয়ে থাকলে পেট ভরা থাকে। সাইকোসিসে কমে শুকনো আবহাওয়ায় নড়াচড়া করলে, স্রাব বেরোলে। সিফিলিসিসে কমে দিনের বেলায় সূর্য ওঠার পরে। আর টিউবারকুলার কমে মুক্ত বাতাসে ভ্রমণে, দ্রুত নড়াচড়া। এবারে আমরা দেখি চেম্বারে রোগীর আচরণে কেমন থাকে। ছোড়া রোগীরা অস্থির, দ্রুত এবং বাড়িয়ে কথা বলে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ছোড়া রোগীদের নিজের দোষ আগে আমি আলোচনা করেছি, এখানে আমি আমার বই একটু ভিন্নভাবে নিয়ে এসেছি। ছোড়া রোগীরা সবসময় অস্থির থাকে, দ্রুত বাড়িয়ে কথা বলে, নিজের দোষ অকাপড়ে স্বীকার করে এবং আশ্বাস পায়। লাইফ ডিজায়ার ফর ছোড়া রোগীরা সবসময় থাকে। সাইকোটিক রোগীরা সতর্ক, ধীর গতিতে মেপে মেপে কথা বলে, আসল রোগ রোগায় ডাক্তারকে জেরা করে। সিফিলিসে উদাসীন, চুপচাপ, হ্যাঁ আর না এভাবে উত্তর দেয়। হতাশ, রোগের পরিণতি নিয়ে ভাবলে কি হবে তার ভবিষ্যৎ সেটা নিয়ে ভাবেন। টিউবারকুলার পড়াশোনা করে, দ্রুত ফল চায়, বুদ্ধিদীপ্ত কথা বলে, বদ্ধ চেয়ারে হাঁপিয়ে ওঠে। ছোড়া রোগীদের নখের বৈশিষ্ট্যগুলো দেখি। ছোড়া রোগীদের নখ থাকে শুষ্ক, খসখসে, ভঙ্গুর, নখের গোড়ায় চামড়া ওঠে। সাইকোটিকের রোগীদের স্বাভাবিকের চেয়ে নখ থাকে মোটা, পুরু, ঢেউ খেলানো, খাস কাটা বা কুজো আকৃতি। সিফিলিটিকের রোগীদের নখ থাকে কাগজের মতো পাতলা, গর্তযুক্ত, দেখা যায়, চামড়া চামচ আকৃতির মতন, কখনো পচনশীল নখ ও বিকৃত নখ। টিউবারকুলারে নখ থাকে চকচকে, উজ্জ্বল, সুন্দর, নখে সাদা সাদা স্পট থাকে। নখ ভঙ্গুর, কিন্তু নখগুলো খুব সুন্দর। দেখছেন চারটা পার্থক্য, নখ দেখেই শুধুমাত্র মহাজন বিচার করা যায়। বিশেষ খাদ্য স্পৃহা, ছোড়ার থাকে রাক্ষসে ক্ষুধা, মিষ্টি খাবার খুব পছন্দ করে, এদের গোসলে খুব অনীহা থাকে। সাইকোটিকে মাংস, তৈলযুক্ত খাবার এবং কাঁচা লবণ খুব পছন্দ করে। সিফিলিটিকে মদ্যপান, নেশাযুক্ত জিনিসে আসক্তি, প্রবল আসক্তি থাকে, মাংস খেতে একদম পছন্দ করে না। টিউবারকুলার রোগীরা ঠান্ডা দুধ, কাঁচা লবণ, চর্বি এবং রদ ওঠা মাংস বা স্মোকি মিট পছন্দ করে। রোগীরা বলে, ডাক্তারবাবু আমার খুব চিন্তা হচ্ছে, আমি কি বাঁচবো? এদের মধ্যে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা থাকে। একটা বোমা দেওয়া গেল। সাইকোলজিস্টরা বলে, ডাক্তার আমার রোগকে আমি কাউকে দেখাবো না, আমি নিজেই ঢেকে রাখবো, এরা সন্দেহ করবো না। এবং আমাকে এত কথা জিজ্ঞেস করেন কেন? সিফিলিটিক রোগীরা বলে, আমি আর বাঁচতে চাই না, এখন ছাদ থেকে লাফ দেবো, আমি মরে যাবো, আমি বিষ খাবো। রোগীরা এখানে ভালো লাগছে না, চলো একটু ঘুরে আসি, সমুদ্র ভ্রমণ করি, একটু পাহাড়ে যাই। এরা সবসময় একটা পরিবর্তনে গেলেই এরা মুক্তি পায়, একটু খোলা আবহাওয়ায় গেলেই এরা আনন্দ বোধ করে। এবারে আসি আমরা আমার বই থেকে, আমি আর একটা আলোচনা করি, তারপরে শেষ করবো। ছোড়াকে এবার কি করে চিনব? যখনই দেখবো তার লেখ আছে কোনো জায়গায়,
ঘাটতি আছে। চর্মরোগ, চুলকানি থেকে চুলকানি আরাম পায় জ্বালা, অঙ্গ নষ্ট হয়, কিন্তু কাজে গোলযোগ হয়। শীতকাতর, রাক্ষস খোলা থাকে, প্রশ্রয়ণীয় থাকে, এদেরকে আমরা সোজা হিসেবে চিহ্নিত করতে পারি। যেখানে দেখবো শরীরে আসিল, টিউমার, সিস্ট, মেদভড়ি, জয়েন্টে বাত ব্যথা, হাই প্রেশার, কোন অর্গানের বিবৃতি ভিতরে ইন্টারনাল হতে পারে, যেমন হার্টের এনলার্জমেন্ট হতে পারে, লিভারের একটা সিউলিং হতে পারে, এগুলো। তারপরে বর্ষাকালে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কষ্ট বাড়ে, স্রাব ঘন হয়, সোনার স্রাব পাতলা, ঘন, আঠালো ও আশ্চর্য গন্ধ। সিকিউরিটিকে কিভাবে চিনবো? সহজে ঘা শুকায় না, গভীর ক্ষত, আলসার, হাড় পচে যায়, হাড়ের ভিতরে ব্যথা অনুভব করে, অকাল বার্ধক্য দেখা দেয়, দাঁতে খাস কাটা, নখগুলো সব পাতলা ভেঙে যায়, স্রাবে পচা মাংসের মতো চরম দুর্গন্ধ, রাতের বেলায় তার সব ব্যথা বেদনা বৃদ্ধি পায়। টিউবারকুলার কিভাবে চিনবো? প্রচুর খায়, শরীর শুকিয়ে যায়, খুব দ্রুত ঠান্ডা বা কাশি লাগে, 12 মাস কম ঠান্ডায় ভোগে, লক্ষণের স্থান পরিবর্তন করে, বুক সরু চাপটা, এগুলো দেখলে আমরা হাতের নখ দেখেও চেনা যাবে। আগে আলোচনা করলাম চেম্বারে কথোপকথন, এরা চেম্বার ঢোকে দ্রুত, বারবার নড়াচড়া করে, ছোড়া রোগীরা অতিরিক্ত কথা বলে, তাদের কষ্টগুলোকে বাড়িয়ে বলে, পেটে সবসময় এদের পেটের সব কথা অকপটে বলে দেয়, তারা কিছু রাখতে পারে না, একেবারে খোলামেলা। কথার ফাঁকে দেখা যায় এরা শরীর চুলকায়, কথা বলতেছে, মাথা চুলকায়, শরীর চুলকায়, ডাক্তারের কাছে রোগের কাল্পনিক কারণ তুলে ধরে, এরা একটা দার্শনিক ভাব দেখায়। সাইকোসিসের আচরণ করে কেমন? এরা ধীরে স্থির কিন্তু সতর্ক, কথা বলে একেবারে মাঝে মাঝে, উত্তর দিয়ে দেরি করে বা কথার খেই হারিয়ে ফেলে। এত কি যেন বলছিলাম, আসল কথা, আসল রোগ লুকায় এবং নিজের দোষ ঢেকে রাখে। চেম্বারে যে বাচ্চাই দেখবেন মায়ের কানে ফিস ফিস করে কথা বলছে, সেটি অবশ্যই সাইকোটিকের কথা। চারিদিকে তাকায় এরা কথা বলার সময়, কেউ তার কথা শুনে কিনা, কেউ তাকে দেখে ফলো করে কিনা। ডাক্তার এত কথা লিখলেন, এটি আবার অন্য কেউ দেখবে না তো, আমার স্ত্রী না দেখে। সিকিউরিটিকে কিভাবে আমরা দেখবো? চেম্বারে ঝিম মেরে বসে থাকে, খুব কম কথা বলে, উত্তর দেয় হ্যাঁ না হিসেবে, ডাক্তারের প্রশ্নে বিরক্ত হয়, চরম হতাশ এবং মৃত্যুর জন্য প্রহার করে। এদের বুদ্ধি জড়তা থাকে, সহজে প্রশ্ন বোঝে না, নিষ্ঠুর চাহনি, নিষ্ঠুর আচরণ করে তারা। টিউবার রোগীরা এক জায়গায় থাকতে পারে না, তাদের এক জায়গায় বসে থাকতে কষ্ট হয়। চেম্বারের বদ্ধ পরিবেশ তাদের পছন্দ হয়, তবু জানলাটা খুললে ভালো লাগতো, ফ্যানটা ফ্যান শীত করে, জানলাটা পছন্দ করে, খোলা বাতাস তাদের ভালো লাগে। এরা দ্রুত ফল চায়। শিশুরা চেম্বারে বড়দের মতো কথা বলে, দেখতে সুন্দর কিন্তু জীর্ণ শীর্ণ। এরা বলে আমি কি বাঁচবো, আমার রোগটি কি বড় ডাক্তার বাবু, আমার জটিল রোগ? এরা সোরা, আপনার ওষুধে সাইড এফেক্ট নাই তো? সন্দেহ করে এরা সাইকোটিক। এমন ওষুধ দিন যাতে মরে যাই, বেঁচে লাভ নেই, ডিস্ট্রাকটিভ কন্ডিশনে এরা সিকিউরিটিক। ঔষধ দিন আমি তাড়াতাড়ি বাড়ি যাব, আমাকে অমুক জায়গায় যেতে হবে, এরা টিউবারকুলার। রোগীরা বলে আমার মতো কষ্ট মনে হয় আর কেউ নেই। বলে
আমার কোনো গোপন রোগ নেই, দাফে থাকে। সিপিলিটিক বলে সূর্য ডোবার পর হাড়ের কামড়ানিতে ঘুমাতে পারি না ডাক্তারবাবু, আমার ব্যথা বেদনা রাতে ঘুমাতে পারি না। টিউবার বলে কিছুতেই আমার ভালো লাগে না। সোরা বলে রোদে হেঁটেছি বলেই আজ পেটটা খারাপ হয়েছে। সাইকোট্রিক বলে বৃষ্টি হলে আকাশে মেঘ করলে আমার সকল সমস্যা বাড়ে। সিপিলিটিক বলে কি বললেন বুঝতে পারে ডাক্তারবাবু, আবার একটু বলুন। খেয়ে হারিয়ে ফেলে তারা। টিউবারকুলার বলে ডাক্তারবাবু ফ্যানটা একটু জোরে চালান অথবা ফ্যানটা বন্ধ করেন, আমার মনে হয় দম বন্ধ হয়ে আসছে, অথবা জানলাটা খুলে দিন। সোরা রোগীরা বলে চুলকালে খুব আরাম লাগে কিন্তু পরে খুব জ্বালা হয়। সাইকোট্রিকরা বলে কথা বলতে আমি খেয়েই হারিয়ে ফেলি। সিপিলিটিকরা বলে ঘা থেকে পচা মাংস দুর্গন্ধ বেরায়, এই গন্ধ নিজেই সহ্য করতে পারি না। টিউবারকুলার বলে ডাক্তারবাবু যা করার তাড়াতাড়ি করুন, সময় নেই। এই হলো আমি এই 4টি মারাজন নিয়ে আগেও অনেক কথা বলেছি, আজকে মোটামুটি একটা কম্পারেটিভ আলোচনা করলাম। আমার টার্গেট ছিল ভাবছিলাম 45 মিনিট শেষ করবো, সেটি আমি করেছি। আপনারা যারা শুনলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আমার গলাটা একটু স্পষ্ট, আমি আর কথা বলতে চাই না। ভাবছিলাম আর 10 মিনিট কথা বললে আমরা ভাবছিলাম রাজন সংকরণের মায়াজমে শেষ করে দেবো, কারণ এটা বইয়ে পাবেন। আমি সংক্ষিপ্ত একটু রাজন মায়াজম, যদি আপনাদের অমত না থাকে তাহলে আমি 5টা মিনিট সময় নেব। 5টা মিনিট সময় নেই বিজয় বাবু? হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। মায়াজম নিয়ে কথা বলবো না, শেষ করতে চাই। জি স্যার, নেন, আপনি আলোচনা করেন স্যার। আমরা অনেকেই জানি একটা রাজন সংকরণ মায়াজমকে 10টি মায়াজমে তিনি দেখিয়েছেন। একটা সংকরণ বলেন আধুনিক হোমিওপ্যাথির অন্যতম প্রখ্যাত চিকিৎসক এবং গবেষক। তিনি অনেক পুস্তকের প্রণেতা। তিনি ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের 3টি মৌলিক মায়াজমকে জোড়া সাইকোসিস এবং সিফিলিস ধারণাকে সম্প্রসারিত করে রোগের গতি এবং তীব্রতার উপরে ভিত্তি করে 10টি মায়াজমের নতুন মডেল তৈরি করেছেন, এটি আমরা অনেকেই জানি। আর এই 10টি মায়াজম হলো টেকুয়েট মায়াজম, টাইফয়েড মায়াজম, ম্যালেরিয়া মায়াজম, রিংওয়ার্ম মায়াজম, সাইকোসিস মায়াজম, ক্যান্সার মায়াজম, টিউবারকুলার মায়াজম, লিপ্রোসি মায়াজম, সিফিলিস এবং সোরা মায়াজম। আমি একটু সংক্ষেপে ধারণা দেই, এটি আমার বই আমি যুক্ত করেছি। এই তত্ত্বে বা মডেলটি হোমিওপ্যাথি আলোড়ন সৃষ্টি করলেও এর পক্ষে এবং বিপক্ষে বেশ কিছু যুক্তি রয়েছে। আমরা একটু পক্ষে যুক্তি আগে দেখি। এই যে 10 মায়াজমের কথা দিয়ে বলতে গিয়ে আমরা বলতে পারি সংক্রমণের মায়াজম গুলো রোগের গতি এবং তীব্রতার নিখুঁত বিশ্লেষণের ক্ষেত্রে মায়াজম গুলো রোগীর শারীরিক এবং মানসিক অবস্থার গতি, যেটা পেস বলি আমরা, এবং মরিয়া ভাব যেটা বলি আমরা, ডিপ্রেশন, খুব সূক্ষ্মভাবে বুঝতে সহায়তা করে। এর ফলে রোগীর অবস্থা কতটা তীব্র, কতটা আকস্মিক নাকি ধ্বংসাত্মক তা সহজে বোঝা যায়। আধুনিক রোগের চমৎকার শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বর্তমান সময়ের অনেক জটিল মানসিক অবস্থা, প্যাথোলজিক্যাল রোগ, বিশেষ করে ক্যান্সার বা অটোইমিউন ডিজিজ, যেগুলো ক্লাসিক্যাল 3টি মায়ের মধ্যে নির্দিষ্ট করা কঠিন। 10টি মায়াজমের বিভাজন আধুনিক যুগের এই জটিল অবস্থাগুলোকে খুব সুন্দরভাবে সংজ্ঞায়িত করেছে। রাজন সংক্রমণ ওষুধ নির্বাচনের সক্ষতায় সংক্রমণের সেন্সেশন মেথড যেটাকে আমরা দেখি, এর সাথে 10টি মায়াজমের সরাসরি সম্পর্ক আছে
এটি রোগীর মূল অনুভূতি বা সেন্ট্রাল সেন্সেশন বুঝতে সহায়তা করে, যার ফলে অনেক অপ্রচলিত এবং বিরল ওষুধ সফলভাবে নির্বাচন করা সম্ভব হয় এই 10 মায়াজমের কারণে। কাঠামোগত এবং যৌক্তিক বিশ্লেষণে পদ্ধতির ক্ষেত্রে এটি চিকিৎসকদের জন্য একটি সুস্পষ্ট ম্যাপ বা কাঠামো তৈরি করে দেয়। এর ফলে রোগীর টেস্টিং করি, টেস্টিং নেওয়ার সময় চিকিৎসক বিভ্রান্ত না হয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। এই 10টি মায়াজম সম্পর্কে ধারণা থাকলে বিপক্ষে যুক্তিটা কি? অনেক ক্লাসিক্যাল এবং ট্র্যাডিশনাল হোমিওপ্যাথ মনে করেন সংকরণে 10টি মায়াজমের ধারণা একটা হ্যানিম্যানের অর্গান অফ মেডিসিনের মূল নীতির পরিপন্থী। হ্যানিম্যান শুধুমাত্র আমাদেরকে 3টি, পরবর্তী সময় টিউবারকুলার ডায়াবেটিস, মায়াজমকে ক্রনিক রোগের মূল কারণ হিসেবে দেখিয়েছেন। অত্যন্ত ব্যক্তি নির্ভর এবং সাবজেক্টিভ। রোগীর কথাবার্তা থেকে তার রোগের গতি বা পেস বা সেন্সেশন আর অনুভূতি বুঝে তাকে নির্দিষ্ট একটি মায়াজমে ফেলে অনেক ক্ষেত্রে চিকিৎসকের ব্যক্তিগত ব্যাখ্যার উপর নির্ভর করে। ফলে একই রোগীর ক্ষেত্রে দুজন ভিন্ন চিকিৎসক আলাদা মায়াজম এবং ওষুধ নির্বাচন করে ফেলতে পারেন। এই সমস্যা মনে করেন নাকি? প্রমাণের অভাবের ক্ষেত্রে ক্লাসিক্যাল পদ্ধতির মতো এই নতুন মায়াজম গুলোর পেছনে দীর্ঘমেয়াদী ব্যাকটেরিয়া মেডিকেল প্রবিং এবং প্রাচীন ক্লিনিক্যাল প্রমাণের শক্ত ভিত্তির অভাব আছে, এটি অনেকে মনে করেন। যারা সমালোচক তারা অনেকেই এটা মনে করেন। আর একটা কথা বলছে এখানে, রোগীকে জোর করে নির্দিষ্ট শ্বাসে ফেলা মানে অটোমেটিক করে না। ডাক্তার তার মেধা দিয়ে একক দৃষ্টিভঙ্গি দিয়ে এটি এই মায়াজমে ফেলানো হয়। চিকিৎসক অনেক সময় রোগীকে এই 10টি মায়াজমের কোন একটি নির্দিষ্ট শ্বাসে ফেলার চেষ্টা করেন। সমালোচক যারা তারা মনে করেন এই শ্বাসে ফেলতে অনেক সময় রোগীর সামগ্রিক বা টোটাল সিমটমস যা হোমিওপ্যাথির মূল ভিত্তি তা অবহেলিত হতে পারে। সব মিলিয়ে একটা সংক্রমণের এই 10টি মায়াজম আধুনিক এবং মনস্তাত্ত্বিক হোমিওপ্যাথিতে এক যুগান্তকারী সংযোজন। নিঃসন্দেহে তারা মনোদাহিক সংযোগের গভীরে গিয়ে চিকিৎসা করতে পছন্দ করেন, তাদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। অন্যদিকে যারা হোমিওপ্যাথি হ্যানিম্যানের বিশুদ্ধ এবং প্রমাণিত লক্ষণ ভিত্তিক পদ্ধতি আঁকড়ে থাকেন, ধরেন সিম্পটমিক বেস যেটাকে বলা হয়, তারা তাদের ক্ষেত্রে এই পদ্ধতি আমরা সেটা অ্যাপ্লাই করতে পারিনি। যারা সেন্সার মেথডে করেন, সূক্ষ্ম দিকগুলো যারা বিবেচনা করেন, তাদের জন্য একটু কষ্টকর। এখন আমরা দেখি এই 10টি মায়াজমের সংক্ষিপ্ত 5 মিনিট আমি শেষ করব। সংক্ষিপ্ত কথা হচ্ছে, একটা মায়াজম আছে সংক্রমণের, সেখানে বলছে আকস্মিক বিপদ, বাসা মরার লড়াই, আমরা বলি অ্যাকুয়েট কেস, হঠাৎ জ্বর আসছে, মরে যাবো, বাঁচবো না, হঠাৎ বিপদ আসছে, এক্ষুনি পালাতে হবে অথবা লড়তে হবে। এটি অ্যাকুয়েট মায়াজমের কথা। রোগী বলে ডাক্তারবাবু এক্ষুনি আমাকে বাঁচান, মনে হচ্ছে আমি এখনই মরে যাবো, খুব ভয় করছে, জলদি আমার জন্য কিছু করুন। অ্যাকুয়েট মায়াজমের রোগীর বক্তব্য। টাইফয়েড মায়াজম সংকটময় অবস্থা, দ্রুত উদ্ধার প্রয়োজন। এরকম মনে হয় আমি ডুবে যাচ্ছি, এক্ষুনি তীরে উঠতে হবে। উদাহরণ, ব্যবসায় হঠাৎ পতন, টাইফয়েড জ্বর। রোগী বলে এভাবে, ডাক্তার ম্যালেরিয়া মায়াজমের
সেন্সেশন আটকে পড়া বা দুর্ভাগ্য অনুভব করা। মাঝে মধ্যে আক্রমণ হয়, আবার ঠিক হয়ে যায়। আমি মনে হয় দুর্ভাগ্য আমাকে কেউ নির্যাতন করছে। উদাহরণ, মাইগ্রেন, বারবার ফিরে আসা স্নায়বিক ব্যথা। রোগীর বক্তব্য, মাঝে মধ্যেই ব্যথাটা আসে আর আমাকে শেষ করে দিয়ে যায়। আমার কপালেই খারাপ, শুধু আমার সাথেই কেন এমন হয়। রিংওয়ার্ম একটি মায়াজম। মূল অনুভূতি, ফিলিংটা কেমন তার? চেষ্টা এবং হাল ছেড়ে দেয়। আমি চেষ্টা করছি কিন্তু সফল হচ্ছি না, আবার চেষ্টা করছি। ট্রাইং অ্যান্ড গিভিং আপ। উদাহরণ, ডাউট, খিটখিটে স্বভাব, কাজে লেগে থাকা কিন্তু শেষ না করা। রোগী কিভাবে বলে, আমি অনেক চেষ্টা করি কাজটা করতে কিন্তু পারি না, হাল ছেড়ে দিই, আবার কিছুদিন পরে নতুন করে আবার চেষ্টা করি, তবুও পারি না। এটা রিং আর মায়াজমের বক্তব্য। সোরা, আমরা আগে এতক্ষণ আলোচনা করেছিলাম সংগ্রাম প্রচেষ্টা। আজন সংগ্রাম বলছে সংগ্রাম প্রচেষ্টা। মনে করে তাদের ফিলিংটা এরকম, সমস্যা আছে, চেষ্টা করলে সমাধান হবে। উদাহরণ, সাধারণ দুশ্চিন্তা, পরীক্ষা ভীতি ইত্যাদি। রোগীর বক্তব্য, আমার রোগটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ঠিকই আছি, তবে আপনি ভালো ওষুধ দিলেন এবং আমি একটু নিয়ম মেনে চললেন, সারা সম্ভব। সাইকোসিস সংক্রমণ বলছে তার মূল অনুভূতি গোপন করা এবং দুর্বলতাকে ঢেকে রাখা। আমার ভেতরে খুঁত আছে, সেটা আমি কাউকে জানতে দিতে চাই না, আমি মেনে চলি, কিন্তু ভিতরে ভেতরে সব কিছু আমি জমিয়ে রাখি, প্রকাশ করি না। উদাহরণ, পাপবোধ, গোপন রোগ, আস্তিল, মেদ, ভরি। রোগীর বক্তব্য, এই আমার গোপন রোগের কথা যেন ঘূর্ণাক্ষরে কেউ না জানে, ডাক্তারবাবু এটা যেন আমার স্ত্রীও না জানে। আমি বাইরে হাসি মিশলেও নিজের দোষ ত্রুটি আমি কাউকে বুঝতে দেই না। অন্য কেউ জানুক আমার সমস্যা, সেটি আমি কোনোভাবেই চাই। ক্যান্সার মায়াজমের আসলে এগুলো বিচার করে দেখা যায় জীবনের সঙ্গে খুব মিলে যায় প্রত্যেকটা জিনিস। মূল অনুভূতি, নিয়ন্ত্রণ এবং বিশৃঙ্খলা। সবকিছু নিখুঁত হতে হবে। ক্যান্সার মায়াজমের রোগীর সবকিছু নিখুঁত চায়। বারবার একটা জিনিস তারা করে, যতক্ষণ তাদের পছন্দ না হয়, নিখুঁত না হয়, ততক্ষণ সে করতেই থাকে। সামান্য ভুল হলেই বিশাল ধ্বংস নেমে আসবে, সাধ্যের বাইরে গিয়েও তারা চেষ্টা করে। রোগীর বক্তব্য, উদাহরণ, ক্যান্সার পারফেকশনিস্ট মানুষ, অতিরিক্ত দায়িত্বশীল মানুষ, এরা ক্যান্সার মারা যাবে। কিভাবে বক্তব্য দেয়, আমাকে দিয়ে সবকিছু নিখুঁত, একদম নিখুঁত হতে হবে। আমি আমার সাধ্যের বাইরে গিয়েও সবার দায়িত্ব পালন করি, একটু ভুল হলেই মনে হয় বিশাল কোনো সর্বনাশ হয়ে যাবে। টিউবারকুলার দম বন্ধ ভাব এবং পরিবর্তন। সাধারণ সংক্রমণ বলছেন তার মূল ভাব, আমি আটকা পড়ে গেছি, আমাকে এখান থেকে বের করতে হবে, একঘেয়েমি লাগে, দ্রুত স্থান পরিবর্তন করতে চাই। উদাহরণ, হাঁপানি, ভ্রমণ বিবশ, দ্রুত ক্ষয়ে যাওয়া মানুষ। রোগী কিভাবে বলে, এই বদ্ধ করে আমার দম বন্ধ হয়ে আসছে, এক জায়গায় এক চাকরিতে আটকে থাকা আমার পক্ষে একদম ভালো লাগে না, আমাকে এখান থেকে সরতেই হবে। লিপ্রোসি মায়াজম, খুব কষ্ট যেটা আমরা বলি লিপ্রোসি, ঘৃণা এবং এক ঘরে হওয়া, আমি নোংরা, সমাজ আমাকে মেনে নেবে না, আমি একা পরিত্যক্ত, থাকে।
ফেলিং থাকে। উদাহরণ কুষ্ঠরোগ, নিজেকে সমাজ থেকে গুটিয়ে নেওয়া, তীব্র হীনমন্যতায় ভোগে এই মানুষগুলো। রোগীর বক্তব্য, আমার এই কুৎসিত রোগের জন্য সবাই আমাকে ঘৃণা করে, সমাজ আমাকে মেনে নেবে না বলে আমি নিজেকে সবার কাছ থেকে সরিয়ে নিয়ে দূরে থাকি। সর্বশেষ মাহাজন সিফিলিস মাহাজন, রাজন সংঘ বলছে সিফিলিস মাহাজনের মূল অনুভূতি হচ্ছে সম্পূর্ণ ধ্বংস, ডিসপেয়ার হয়ে যায় তারা এবং ডিস্ট্রাক্টেড পজিশনে থাকে, সব শেষ হয়ে গেছে, আমাকে দ্বারা আর মানে আমার আর কিছু করার নেই। উদাহরণ গ্যাংগ্রিন, হার্ট অ্যাটাক, আত্মহত্যা। রোগীর বক্তব্য, আমাকে চিকিৎসা করে কোনো লাভ নেই, আমার সব তো শেষ হয়েই গেছে, আমাকে এমন ওষুধ দিন তাতে চিরতরে ঘুমিয়ে পড়তে পারে। একটা সংক্রমণের এই 10টি মারাত্মক ধারণা হোমিওপ্যাথদের জন্য রোগীর মানসিক অবস্থা বা সেন্সেশন বুঝতে জাদুর মতো কাজ করে। রোগীর মুখের কথার মাঝেই লুকিয়ে থাকে তার মায়াজনিক অনুভূতি। এই সবটি আমরা ভালো বুঝতে পারি, স্টাডি করি, আমরা অবশ্যই আমরা মায়াজনকে খুব সহজেই ধরতে পারি। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। জি, ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রধান আলোচক শ্রদ্ধেয় ডাক্তার নিহার রঞ্জন রায় স্যারকে এবং কৃতজ্ঞতা জানাই। স্যার অত্যন্ত চমৎকারভাবে মায়াজমের গত 4টি ক্লাসে পৃথকভাবে আলোচনা করেছেন। আজকে কম্পারেটিভ আলোচনায় 4টা মায়াজমকে স্যার চমৎকারভাবে তুলে ধরেছেন। সাথে আরেকটি বিশেষ সংযোজন স্যার যেটা করেছেন সেটা হচ্ছে রাজন শঙ্করনের 10 মায়াজম। আজকে আমার প্রথম সৌভাগ্য হলো এই 10 মায়াজম সম্পর্কে শোনার। তো আগে আমি কখনোই শুনি নাই। আমার সাথে অনেকে একমত হবেন হয়তোবা যে আজকে প্রথম শুনলেন। তো যারা এখানে ধৈর্য ধরে শুনেছেন তাদের অনুভূতি আজকে আমরা জানব। প্রথমে আমি ডাক্তার শ্রী সুকল্যাণ স্যারকে তার আজকের স্যারের মায়াজম সম্পর্কে কম্পারেটিভ আলোচনা সম্পর্কে তার মতামত বা অভিমত ব্যক্ত করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। স্যার নমস্কার। কিন্তু আমাদের পরিতোষ স্যার মনে একটু হ্যান্ড রাইজ করছেন, ওনাকে একটু সুযোগ দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা, ঠিক আছে স্যার। তো জি, আমাদের সাথে আমাদের মানুষ আগে বলুক। আচ্ছা স্যার, আপনাকেই বলছে আগে বলার জন্য। বলেন স্যার, পরে আমরা পরিতোষ স্যারের কথা শুনবো। স্যার বলেন স্যার। আসলে বলার কিছু নেই এখানে।